সাংবাদিকতার ছাত্র তিনি, কিন্তু বেছে নিয়েছেন রাজনীতির বন্ধুর পথ। নিজ যোগ্যতায় তৃণমূলের সাধারণ কর্মী থেকে ধীরে ধীরে শ্রম আর ত্যাগের বিনিময়ে তিনি হয়েছেন রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। দায়িত্ব পালন করছেন সড়ক পরিবহন, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের। কথা বলবো শেখ রবিউল আলমের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকারে। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সরকারের 180 দিনের পথ চলা পর্যবেক্ষণের মধ্য দিয়ে মূলত কেমন ছিল আসলে এই পথ চলা? ধন্যবাদ আপনাকে। সরকার জনগণের কাছে জবাবদিহি থাকতে চেয়েছে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় তার করণীয় কী হবে, কিভাবে জন অধিকার প্রাধান্য পাবে, সেই বিবেচনায় 6 মাসের একটা টার্গেট ঠিক করেছিল, লক্ষ্য। এটা কিন্তু সরকারের কাছেই সরকারের জবাবদিহিতা, এটা কিন্তু ইশতেহার বা ম্যান্ডেটের জবাবদিহিতা নয়। অর্থাৎ আমরা 6 মাসে জনগণ যে আস্থা আমাদের উপর রেখেছিল নির্বাচনের মাধ্যমে, সেই আস্থাটা কিভাবে আমরা পূরণ করছি বা পালন করছি বা প্রতিষ্ঠিত করছি, তার একটা নিজস্ব পরিকল্পনা এবং নিজস্ব দায়বদ্ধতা সরকার দিয়েছিল যে 6 মান্থে আমরা একটা বিশেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। সেই বিবেচনা আমরা সরকারে আবার করেছি, ক্যাবিনেটে হয়েছে এবং আমরা মনে করেছি যে আমরা যে টার্গেটে গুলি বাস্তবায়ন করবার জন্য চিহ্নিত করেছিলাম তার অধিকাংশ সম্পন্ন হয়েছে। আবার কিছু প্রকল্প ছিল যে 6 মাসে গ্রহণ করা হবে, বাস্তবায়ন সম্ভব না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা মধ্যমেয়াদী পরিকল্পনা, অথবা ধরেন কোনো বিশেষ প্রকল্প যা গ্রহণ করা হয়েছে বাস্তবায়ন চলমান। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে বাস্তবায়ন এবং প্রকল্প গ্রহণ, রাষ্ট্র ব্যবস্থাপনাকে রাইট ট্র্যাকে ফিরিয়ে আনা, মন্ত্রণালয়গুলিকে তার অগ্রাধিকার চিহ্নিত করে প্রকল্প নেওয়া, বাস্তবায়ন করা, সেই যে ট্র্যাকে চলবেন আপনি আগামী 5 বছর, সেই জায়গায় আমরা রাইট ট্র্যাকে চলে এসেছি এবং রাইট ট্র্যাক নির্মাণ করে অথবা ধরে আমরা অগ্রসর হতে সক্ষম হয়েছি এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জবাবদিহিতার কথা বলছিলেন এবং নিজেদের কাছেই নিজেদের জবাবদিহিতা, এই বিষয়টা আসলে কেমন? আপনার কি একেবারে প্রথম দিন থেকেই খুব স্ট্রিক্ট পজিশনে যে আমাকে জবাবদিহি করতে হবে, সেটা নিজের কাছে ফার্স্ট, তারপরে জনগণের কাছে, পরবর্তী ম্যান্ডেটের চিন্তা না করে আগে থেকেই সৎ থেকে একটা পজিশনে থাকা? আপনি যদি নিজের কাছে আগে নিজে জবাবদিহি না হন, নিজেকে নিজে সঠিক পথে আছেন এটা যদি আপনি নিশ্চিত না হন, তাহলে তো জনগণের কাছে জবাবদিহি করতে পারবেন না। তো যার ফলে জনগণের কাছে জবাবদিহিতা থাকা একটা নির্বাচিত সরকারের অঙ্গীকার না, দায়বদ্ধতা। জনগণ সকল ক্ষমতার মালিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, অর্থাৎ জনগণের একটা প্রতিনিধি হিসাবে আমরা এখানে রাষ্ট্র ব্যবস্থাপনায় ব্রত আছি। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, কিন্তু জনগণের কাছে দায়বদ্ধতার আগে আপনি নিজেই, অর্থাৎ আপনি সরকার নিজেই ঠিক পথে এগোতে পারছেন কিনা, ঠিক পথ প্রতিষ্ঠিত করতে পেরেছেন কিনা, তৈরি করতে পেরেছেন কিনা, এবং 6 মাসে আপনি আগামী 5 বছর যে পরিকল্পনা আপনার রয়েছে, যে অঙ্গীকার রয়েছে জনগণের কাছে, তা বাস্তবায়ন করবার জন্য 6 মাসটাই হচ্ছে প্রস্তুতি, 6 মাসটা হচ্ছে ইনিশিয়েটিভগুলি নেওয়ার সময়, 6 মাস হচ্ছে আপনার তাৎক্ষণিক কিছু ব্যবস্থাপনা আছে সেগুলি প্রতিষ্ঠিত করার সময়। সেই লক্ষ্যে আমরা 6 মাসটাকে নিজেদের কাছে জবাবদিহিতার অংশ মনে করেছি, যে আমরা নিজেদেরকে সঠিক পথে প্রথমে হচ্ছে আপনার পরিচালিত করব, সঠিক পথ চিহ্নিত করব, সঠিক পথে চলে জনগণের প্রত্যাশা পূরণ করবার জন্য যে কর্মপরিধি আমাদের আছে, যে কর্মপরিকল্পনা আমাদের আছে, যে প্রজেক্ট গ্রহণ, যে আপনার আইন প্রজেক্ট, তারপর হচ্ছে আপনার বাজেটের অর্থ ডিপিপিতে এনে সেটা আপনার উন্নয়নমূলক, সেবামূলক যে খাতগুলিতে ব্যয় হবে সেগুলি ব্যয় করা এবং আগামীতে ব্যয় হওয়ার পথটাকে চিহ্নিত করা। আপনি নিজেই একটা দায়িত্বশীল জায়গায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু প্রধানমন্ত্রী কতটা মনিটরিং আসলে আপনাদেরকে করছেন? কতটা বললে ভুল হবে, সবসময় আমরা প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের মধ্যেই আছি। তিনি সব বিষয়ে আমাদেরকে পরিপূর্ণ নির্দেশনা দিচ্ছেন এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাপনা একটা আধুনিক, জনবান্ধব এবং বৈষয়িক পরিবেশে যে সংকটগুলি আমাদের আছে তা উন্নয়নের জন্য শুধু আঞ্চলিক না, আন্তর্জাতিক মানদণ্ড, আন্তর্জাতিক বিবেচনা, যে সমস্ত দেশ ইতিমধ্যে উন্নত হয়েছে, একসময় উন্নয়নশীল ছিল, এখন উন্নত রাষ্ট্র, তাদের যে
সমৃদ্ধির যে ছিল আপনার পথটা ছিল অথবা যে প্রক্রিয়া ছিল সেইগুলি তিনি আমাদেরকে বলছেন। এবং আমি যদি এভাবে বলি যে আমি অভিভূত যে একজন প্রাইম মিনিস্টার সব সেক্টরে এইরকমভাবে জবাবদিহি রেখে তাদের ফাংশন করানোর ক্ষেত্রে উৎসাহ দিতে পারেন, পথ বাতলিয়ে দিতে পারেন, দিক নির্দেশনা দিতে পারেন, এটা বিরল। আপনার এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পর মূল চ্যালেঞ্জটা কি মনে হয়েছে, যে আসলে এই সেক্টরে কি কি সংকটগুলোকে আপনাকে ফেস করতে হচ্ছে? প্রথমত হচ্ছে কিছু জরাজীর্ণ প্রজেক্ট ছিল, সেগুলি রাষ্ট্রবান্ধব জনবান্ধব ছিল না। বিগত সরকার কোনো না কোনোভাবে হয়তো কোনো ব্যক্তি গোষ্ঠীকে খুশি করার জন্য বা প্রয়োজনে এই প্রকল্পগুলি নিয়েছিল। সেই প্রকল্পগুলিকে আপনার পুনরায় কোনো কোনো জায়গায় কিছু কিছু রেখে আর কিছু কিছুকে আপনি যদি বাদও দিতে যান সেটারও একটা প্রক্রিয়া আছে। অনেক অর্থ ইতিমধ্যে ব্যয় হয়ে গিয়েছে, আপনি ইচ্ছা করলে বাদ দিতে পারছেন না। আবার ওই প্রকল্প যে অর্থ ব্যয় হচ্ছে তা ঋণ করা অর্থ, জনগণের উপর আলাদা অর্থনৈতিক চাপ, ঋণের বোঝা। আবার আপনি যদি বাদ দিতে যান তার একটা প্রক্রিয়া আছে। আবার ওই প্রকল্প যদি বাস্তবায়ন করবেন তার কোনো সুফলই নাই, কোনো প্রয়োজনও নাই। এরকমের কিছু বেশ চ্যালেঞ্জ ছিল। আবার আরেকটা চ্যালেঞ্জ ছিল যে আমলাতন্ত্র আমাদের যেটা আছে, মানে আমাদের যে কোনো প্রকল্প গ্রহণ, প্রণয়ন, বাস্তবায়ন, এই জায়গায় কিছু দীর্ঘসূত্রিতা আছে, কিছু প্রাতিষ্ঠানিক জটিলতা আছে অথবা ধারাবাহিকতা আছে। আমি যদি বলি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলি খুব প্রলং, খুব সময় সাপেক্ষ, যেগুলি এত দাঁড়ে দাঁড়ে এত মন্ত্রণালয়ে না গিয়েও আরও সহজে করা যায়। কিন্তু এটার কারণে প্রকল্প গ্রহণে অনেক বিলম্ব হয়, বাস্তবায়ন করতে গিয়ে আরও বিলম্ব হয়ে যায়, যার ফলে 5 বছরের মধ্যে সরকারের পক্ষে জনগণের যে প্রত্যাশা তা পূরণ করবার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেইটা গ্রহণ এবং বাস্তবায়ন যথেষ্ট সময় থাকে না। এইটাকে আরও কিভাবে দ্রুততম সময়ের মধ্যে করা যায়, আরও জবাবদিহিতার সাথে করা যায়, আরও অপচয় রোধ করে করা যায়, আরও বেশি দ্রুততম সময়ে জনগণ তার সুফলটা পায়, সেটা কীভাবে নিশ্চিত করা যায়, সেই জায়গায় বেশ কিছু চ্যালেঞ্জ আমি ফেস করি। আপনি কি সেই প্রজেক্টগুলো চিহ্নিত করেছেন বিগত সরকারের, সেই সব প্রজেক্ট যেগুলো আসলে কেবলমাত্র স্বার্থ সিদ্ধির জন্য করা হয়েছে? অনেকগুলি করেছি, অসংখ্য আছে। বিআরটি যদি আমি বলি, দেখেন সবাই বলছে ইতিমধ্যে 28,000 কোটি টাকা, 2,800 কোটি টাকা আমরা পে করেছি, আরও 700 কোটি টাকা পে করা লাগবে, তার মানে 3,500 কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে। সেই প্রকল্প প্রয়োজনও ছিল না, অর্থের অপচয় হয়েছে, মানুষ দুর্ভোগের শিকার হয়েছে। এবং এই প্রকল্প বাস্তবায়ন করে কতটুকু বাকি অংশ বাস্তবায়ন যদি করিও, আমরা এখনও সিদ্ধান্ত গ্রহণ করিনি, সেটা নিয়ে এ বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন 3-4 জন বিশেষজ্ঞ অথবা এক্সপার্টিসদের আমরা নিয়েছি, পরামর্শ নিয়েছি। এখনও পর্যন্ত নির্ধারণ করা যাচ্ছে না যে বাকি অংশ সম্পূর্ণ করা হবে নাকি এটা অ্যামেন্ডমেন্ট করা হবে, নাকি ধরেন সংস্কার করে কিছু অংশ ব্যবহার করা যাবে। এ ব্যাপারেও কিন্তু বহু মত রয়েছে, একমত হওয়া যাচ্ছে না। তো এটা রাষ্ট্রের অপচয়, অর্থের অপচয়। এরকম অনেক প্রকল্প, কর্ণফুলী টানেল আপনি জানেন, সেটা এখন মেনটেন্স করাই কঠিন হয়েছে। তো এই রকমের অনেক প্রকল্প আছে যেখানে হাজার হাজার কোটি টাকা ব্যয়। কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারগুলো তো ইতিমধ্যে অনেক ব্যয়ে প্রস্তুত হয়েছে বা অনেক ব্যয় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এগুলোকে কি আপনারা ব্যবহার উপযোগী করার কোনো ধরনের পরিকল্পনা? আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, যেহেতু অর্থ অনেক ব্যয় হয়েছে, আমরা বাকি অর্থ যেটা ব্যয় করা বাজেট রয়েছে অথবা ধরেন এডিপিতে বরাদ্দ আছে, সেই জায়গায় আমরা ভিন্ন চিন্তা করতে চাই। যে অর্থ ব্যয় হয়েছে সেটা তো আপনি ফেরত পাচ্ছেন না। যে প্রকল্পটি ইতিমধ্যে আংশিক বা 60%, 70%, 80% বাস্তবায়ন হয়ে গিয়েছে, সেটা তো আর ভেঙে উচ্ছেদ করার মধ্যে কোনো সফলতা থাকে না। আমরা আর অর্থ ব্যয় না করে অথবা ন্যূনতম কিছু অর্থ ব্যয় করে ওই প্রকল্পটাকে কিভাবে কাজে লাগানো যায়, সেই জায়গায় ব্যক্তিগতভাবে আমার উদ্যোগ। এবং তার সাথে আমি যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সাথে অনেকবার বসেছি, তাদেরও ভিন্ন মত রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অতি অল্প সময়ের মধ্যে আমরা একমত হয়ে যাব পরবর্তী করণীয় নির্ধারণ করা। সড়কে শৃঙ্খলা, মানে আপনাকে বোধহয় এই জিনিসটা সবচেয়ে বেশি ফেস করতে হয়, যে নিত্যদিনের যানজট, অটোরিকশা, মূল সড়কে, মহাসড়কে, এগুলো নিয়ে আপনার কি পরিকল্পনা এবং আসলে কি কি পদক্ষেপ নিতে চাচ্ছেন? না, পরিকল্পনা রয়েছে একটা মাল্টি মোডাম যোগাযোগ ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই। সড়কের শৃঙ্খলা, সড়কের নজরদারি, তারপর হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি যাতে একেবারে চলতে না পারে সেটার একটা নীতিমালাও আমরা করে ফেলেছি। কোন গাড়িটাকে আমি ফিটনেসবিহীন বলবো তার আমরা এজও নির্ধারণ করেছি, আগে যেটা ছিল না। বাস ধরেন 20 বছর, ট্রাক 25 বছর। এরপর আমাদের
আপনি যদি স্কার্বিং এবং আপনাকে রিসাইকেলিং কোনো নীতিমালা আমাদের ছিল না। আপনি একটা গাড়ি রাস্তা থেকে তুলে নেবেন, কি করবেন? তাকে স্কার্ব করতে হবে। সেই নীতিমালা ছাড়া আপনি আরেকজনের গাড়ি কীভাবে স্কার্ব করবেন? আপনি কি? এই আইনগুলি ছিল না, নীতিমালাগুলি ছিল না, আমি সেগুলি চূড়ান্ত করেছি, পাশ হয়ে যাবে দ্রুততম সময়ের মধ্যে। তারপর আমাদের কোনো ডাম্পিং স্টেশন নেই, কোথায় নিয়ে গাড়িগুলিকে আপনি রাখবেন? কোনো জায়গা নেই। এই রকমের জায়গায় আমরা একটা ডাম্পিং স্টেশন পর্যন্ত করছি, অর্থাৎ কোন গাড়িটি চলাচলের অনুপযুক্ত হবে সেটা চিহ্নিত করা যাচ্ছে, এজ নির্ধারণ করা হয়েছে, বয়স নির্ধারণ করা হয়েছে গাড়ির। আবার অ্যাট দ্য সেম টাইম তাকে স্কার্প করার অথবা বিনাশ করার নীতিমালাটাও ছিল না, সেটা করেছি। ডাম্পিং স্টেশন করেছি, অর্থাৎ সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়ি উঠে যাবে, নতুন গাড়ি আসবে। ড্রাইভারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জনসচেতনামূলক বিভিন্ন প্রকল্প বিশ্ব ব্যাংকের অর্থায়নে করা হয়েছে। মহাসড়ক, জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, জেলা মহাসড়কগুলিতে আপনার বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে দুর্ঘটনা প্রবণ জায়গাগুলি চিহ্নিত করে কী কী মেসর্স নেওয়া হয়ে যায়। এই প্রজেক্ট অলরেডি গ্রহণ করা হয়েছে, বাস্তবায়নও চলছে। যার ফলে আপনি মহাসড়কে দেখবেন যে আগের যে কোনো সময় নজরদারির জন্য সিসি ক্যামেরা আসছে, দেখেছেন। আমরা মহাসড়কে কোনোভাবে আর 3 হুইলার বা ব্যাটারি চালিত যান আর কোনোভাবেই অ্যালাউ করতে চাইছি না। আমাদের লোকবল বাড়ানো খুবই দরকার, হাইওয়ে পুলিশের, সেটাও আমরা বাড়াচ্ছি। তাদের ভেহিকেল দরকার, সেটাও পারচেস করেছি। অর্থাৎ একটা মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ সড়ক, এটা করা আমাদের অঙ্গীকার আছে। নিরাপদ সড়ক আইনও আমাদের ছিল না, সেটা 27 ডিসেম্বরের মধ্যেই আমরা পাশ করব। সেটা আমরা ইতিমধ্যে তার প্রক্রিয়া চলমান রয়েছে, ভেটিং চলছে। আবার সড়ক দুর্ঘটনা 2030-এর মধ্যে আমরা অর্ধেকে নামিয়ে নিয়ে আসবো, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। একটা জায়গায় আছে যেখানে সড়কে সব কিছু হলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, অথবা নৌতে কিছু হলে নৌ পরিবহন মন্ত্রী হিসেবে আমাকে, রেলে কিছু হলেই রেলমন্ত্রী হিসেবে আমাকে জবাবদিহি করতে হবে, এটাই ন্যায্য। সড়কের ক্ষেত্রে একটু সমস্যা, যেমন ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরের সড়ক কিন্তু আমাদের না, এটা সিটি কর্পোরেশন ব্যবস্থাপনা করে, মেরামত করে, সংরক্ষণ করে। আবার যে কোনো পৌর এলাকার সড়ক কিন্তু আমাদের না। যে কোনো ধরেন ওটাকে আমি কি বলবো, এলজিআরডির যত গ্রামীণ সড়ক আছে, এই সড়কও কিন্তু আমরা দেখভাল করি না, এলজিআরডি করে। তাদের প্রায় 4 লাখ কিলোমিটারের মতো সড়ক আছে এলজিআরডির। আমার আছে ন্যাশনাল হাইওয়ে, আমার আছে আঞ্চলিক হাইওয়ে, আমার আছে হলো জেলা হাইওয়ে, উপজেলা রোড মিলিয়ে আমার আছে ধরেন 24,000 কিলোমিটার মতো। বাট এই 24,000 কিলোমিটার রাস্তার দায়িত্ব রয়েছে সড়ক বিভাগের, কিন্তু সড়ক বিভাগের মন্ত্রী হিসেবে বাংলাদেশের সকল রাস্তার জবাবদিহিতা বা দায়বদ্ধতা আমার কাছে আসে, কারণ এটা হয়তো সাধারণ মানুষ কম জানে, অথবা ধরেন অনেক সাংবাদিকও এত গভীরে কম জানে। যার ফলে সড়কের যে কোনো প্রবলেম, যে কোনো বিচ্ছিন্ন ঘটনা অথবা ব্যত্যয় বা ত্রুটি জবাবদিহি আমাকে করতে হচ্ছে আর কি। এটা হচ্ছে একটু এক্সট্রা বিড়ম্বনা। বিশেষ করে ঢাকার সড়কের যে কোনো দায়িত্ব আপনাকেই নিতে হচ্ছে, মানে যদিও সিটি কর্পোরেশন আওতায়, তারপরেও বলছি ঢাকায় প্রচুর লক্ষ্য ঝক্কর মার্কা গাড়ি এখনো চলে। আপনি বলছিলেন যে একটা সুনির্দিষ্ট বয়স নির্ধারণ করা হবে গাড়ির বেলায়, হয়েছে ইতিমধ্যেই। সেই জিনিসটা কার্যকর করার ক্ষেত্রে কোনো ধরনের কার্যকর ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু সংখ্যাটা কম। তো আমাদের এই নীতিমালাটা আমার মনে হয় উইদিন 1 মান্থে হয়ে যাবে। দেন আমরা ম্যাসিভ আপনার অ্যাক্টিভিটিস যেটা আছে এটা উচ্ছেদ অথবা এটাকে যদি বলেন ডিস্ট্রয়, যেটাকে আমরা স্কার্বিং নীতিমালা বলছি, সেটা করা সক্ষম হবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমরা তো নতুন ফিটনেসবিহীন গাড়ি যেগুলি চিহ্নিত হবে এই নতুন আইনে, আমরা কিন্তু তাকে আর ফিটনেস দিচ্ছি না, আমরা কিন্তু তাকে রুট পারমিট দিচ্ছি না, রুট পারমিটে সে থাকছে না, ফিটনেস সে পাচ্ছে না, যেটা বিআরটিএ থেকে দেওয়া হয়। তার মানে সে কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে। এখন অবৈধ যদি আমি করতে পারি, হয়ে যায়, অযোগ্য যদি হয়ে যায়, অযোগ্য তো হয়তো তার বাসের কোয়ালিটি দেখলে আপনি অযোগ্য বলে ফেলছেন, কিন্তু আইনিভাবে তাকে অযোগ্য আমরা এখন করে ফেলছি। উচ্ছেদটা শুরু হয়ে যাবে। উচ্ছেদ শুরু হলে দেখবেন যে একটা ব্যাপক পরিবর্তন অল্প দিনের মধ্যেই হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের পরিবহনের স্বল্পতাও রয়েছে। এখন উচ্ছেদও করতে হবে, অ্যাট দ্য সেম টাইম নতুন পরিবহনের ব্যবস্থাও করতে হবে। সেটি না হলে একটা বড় ব্যত্যয় হয়ে যেতে পারে। তো সেইটার একটা সমন্বয়ের জন্য বিশ্ব ব্যাংকের একটা প্রকল্প আছে। আমরা বেসরকারি খাত এবং সরকারি খাত মিলে ইভিতে যাচ্ছি, ইলেকট্রিক বাসে যাচ্ছি। তো ইলেকট্রিক বাস সড়কে আসবে, অ্যাট দ্য সেম টাইম আমরা ফিটনেসবিহীন বাসগুলি, অযোগ্য বাসগুলি তুলে নেব। এটা হলে একটু হয়তো 1-2-3 মাস লেট, 3 মাস লেট হতে পারে, বাট এটা হলে রিপ্লেসমেন্টটা খুব চমৎকার হবে। জনগণের চলাচলের ক্ষেত্রে খুব বেশি ব্যত্যয় হবে না। আমরা ধরেন ইটিসি সকল বাসে ম্যান্ডেটরি করেছি, জিপিএস সিস্টেম
ছাড়া আপনি কোনো বাস আর ফিটনেসের আপনার ইয়ারলি যে রেনিউ করতে হয় সেটা আর আপনি পাচ্ছেন না। কাগজপত্রের ওই রেনুয়াল যেটা আছে সেটা আপনি আপনার জিপিএস ইটিসি এটা আপনাকে বাসে মেনটেন করে তারপর ফিটনেস দিতে হবে। এগুলি আমরা একটা জবাবদিহিতার মধ্যে এখন সব কিছু জোর করে ইম্পোজ করলে কিন্তু সেটা খুব বেশি ভালো হয় না আর কি। আমরা একটু আইনে বিধিবিধান দিয়েও চেষ্টা করছি, কনসাস করার চেষ্টা করছি, উজ্জীবিত করছি, অ্যাট দ্য সেম টাইম ম্যান্ডেটরি করছি। তিনটে প্রক্রিয়া কাজে। ইলেকট্রিক বাস নিয়ে কি পরিকল্পনা আসলে আপনাদের আছে এবং সেটা কত দিন নাগাদ ঢাকার রাস্তায় আমরা দেখতে পাবো? না, কত দিন নাগাদ যদি বলেন আপনি, 3 মাসের মধ্যে আমরা 200 বাস আনতে সক্ষম হব ইনশাল্লাহ। সেটা একটা ডাইরেক্ট প্রক্রিউরমেন্ট মেথডে আমরা গিয়েছি, ডিপিএম। কারণ একটা সরকারি প্রতিষ্ঠান আমরা যদি ইভি আনতে চাই তাহলে একটা আন্তর্জাতিক টেন্ডারে আয়োজন করতে হবে, তার আগে প্রকল্প গ্রহণ করতে হবে, পরিকল্পনা কমিশনে বাস্তবায়ন করতে হবে, অনুমোদন লাগবে, অর্থনৈতিক সম্পাদক বিভাগে অনুমোদন লাগবে, টেকনিকের অনুমোদন লাগবে, আবার ডিপিপি তৈরি করতে হবে, টেন্ডার আহ্বান করতে হবে এবং আন্তর্জাতিক টেন্ডার সেটা হতে হবে। প্রকল্প এভাবে যদি এগোই তাহলে আমাদের আরও 1.5 থেকে 2 বছর লেগে যাবে ইবি বাস আনতে। তো আমাদের যেহেতু ইবি বাসটা খুবই দরকারি, সরকারের অঙ্গীকার এবং জনগণও প্রত্যাশা করে, কারণ এটা গ্রিন যে এনভায়রনমেন্ট সেটার একটা বড় অংশ হয়। ফসিল ফুয়েল থেকে আমাদের বেরিয়ে আসাও দরকার, প্রচুর ডিকার্বনাইজেশন করা আমাদের দরকার আছে। সেই জায়গা থেকে আমরা ইভিতে খুব সরকার এবং মানে অনেকটা উৎসাহিত, দায়বদ্ধ। আমাদের একটা প্রক্রিয়া আছে ডাইরেক্ট প্রক্রিউরমেন্ট মেথড, যেটা আমি আপনাকে বললাম, একটা সরকারি সংস্থা আরেকটা সরকারি সংস্থার মাধ্যমে এটা পারচেস করতে পারে, যার জন্য প্রগতি এবং ডিএম আপনার ওটাকে বলা হয় ঢাকা বি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, BMTF, তাদের সাথে আমরা ডাইরেক্ট প্রক্রিউরমেন্ট অর্ডার যাচ্ছি। তো তারা 100-200 বাস আমার মনে হয় 3 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা হাতে পেতে যাচ্ছি। বাকি যেগুলি আছে সেগুলি প্রজেক্ট আকারে যাবে, যে প্রক্রিয়ার কথা আমি আগে উল্লেখ করলাম ওই প্রক্রিয়া অনুসারে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে আমরা গ্রহণ করব। সরকারিভাবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি 1415টি বাস আমরা পারচেস করব। অ্যাট দ্য সেম টাইম বেসরকারি উদ্যোক্তা যারা আছে তারা আর ব্যক্তি মালিকানায় এক এক রুটে একাধিক মালিকার গাড়ি চালাতে পারবে না। যে কোনো রুটে চিহ্নিত করে যারা ওই রুটে গাড়ি চালান তারা একত্রিত হয়ে একটা কোম্পানি করবে। একটা কোম্পানি ফরমেট করার পর ওই কোম্পানি ইভি বাস আনবে, আমরা তাদের ইভিতে উৎসাহিত করব। আমি বলছি না সব বাস ডিজেল বাস রাতারাতি ইভি হয়ে যাবে, তারা নতুন বাস যখন আনবে আমরা ইভিকে উৎসাহিত করছি। আমরা মাত্র 15%, আপনি জানেন যে ধরেছি, ভ্যাট ট্যাক্স মিলে ধরেছি, আগে যেটা প্রায় 65%-এর উপরে ছিল। তার মানে তারা এখানে একটা সুবিধা পাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম সহজ শর্তে তাদেরকে লোনও দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তারা এটাতে আসবে আর নির্দিষ্ট রুটে তারা চালাবে, নির্দিষ্ট আইন বিধান মেনে চালাবে, নির্দিষ্ট স্টপেজে থামবে, নির্দিষ্ট সময়ে বাস আসবে, কার্ড পাঞ্চ করে মানুষ বাসে উঠতে পারবে, মানুষ ওই স্টপেজে বসে এটাও জানতে পারবে যে কত সময় পর পর গাড়ি ছাড়ছে অথবা বাস আসছে, সেটা সে ওয়েটিংটাও দেখতে পারবে। এভাবে আমরা করছি। কি ঢাকার ট্রান্সপোর্ট আধুনিক হচ্ছে এরকমটা বলা চলে? আধুনিকটা সম্পূর্ণ ঢেলে সাজানো হচ্ছে। আধুনিকটা এখনও আছে, নতুন বাস আছে মানে আপনি বলতে পারেন আধুনিক। আমরা বলছি ঢাকার মেট্রো রেল, আপনি জানলেন যে আমি নতুন 3টি এমআরটি লাইন, যেটা স্থবির হয়েছিল, কোনো কার্যক্রমই ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল, শুরু করার ব্যবস্থা নিয়েছি। মোনোরেল ইতিমধ্যে 5টি রুট অর্থাৎ অ্যালাইনমেন্ট আমরা ঠিক করেছি, 2টির ফিজিবিলিটি স্টার্ট করেছি। ইভি আসছে, আমরা রুটগুলি, অনেক বাস রুট আছে ঢাকার মধ্যে, রুট পারমিট আছে কিন্তু ওই রুটে কোনো বাসই চলে না, অনেক পুরনো। আবার অনেক রুট আছে যেখানে বাস চলছে কিন্তু রুট পারমিশন নেই। ডিটিসিএ, বিআরটিসি, সিটি কর্পোরেশন, বাস মালিক সমিতি সবার সাথে বসে আমরা নতুন রুট রেশনালাইজ করছি, চিহ্নিত করছি। তাতে রুটের সংখ্যা কোনো কোনো জায়গায় অনেক কমে যাবে, পুরানো রুট অনেকগুলি থাকবে না, আবার নতুন রুট প্রতিষ্ঠিত হবে যেখানে প্রচুর যাত্রী রয়েছে এবং মানুষের চলাচলে দুর্ভোগ হচ্ছে, সেইগুলিতে তারা সহজে বাস পাচ্ছে। সেই রুটগুলিতে আমরা কোম্পানি করে করে আমরা বিশেষ একটা কোম্পানিকে বিশেষ কোয়ালিটির বাস দিয়ে ঢেলে সাজাতে চাচ্ছি। মালিক পরিবহন শ্রমিকরাও তাতে সহায়তা করছে, তাদেরও ডিজায়ারটা তাই। তারা মাঝে মাঝে একটু আশঙ্কা মনে করে যে তাদের একটা চলমান বাস ব্যবসা আছে, তার থেকে বেরিয়ে এসে ইভিতে আসলে তাদের এই প্রফিট অথবা তারা সার্ভাইভ করতে পারবে কিনা, কিছু চ্যালেঞ্জ এখানে আছে। ধরেন একটা ইভি ভালো বাসের দাম পড়ে যাবে 3 কোটি টাকার কাছাকাছি।
এখন 3 কোটি টাকা দিয়ে একজন উদ্যোক্তা একটা বাস আনার পর সে যে রুটে চালাবে সেখানে তার 10-12টি টিপ তাদের ভাষায় দিতে হয়। আমাদের যানজট আছে, আবার ধরেন কোনো কোনো সময় বিশেষ প্রতিবন্ধকতা আছে। তো প্রতিদিন যদি এই কয়টা টিপ সে দিতে না পারে তাহলে তার লস হবে। এখন একটা বাস 3 কোটি টাকা দিয়ে কিনে বেসরকারি উদ্যোক্তারা অনেক সময় লসের ঝুঁকি নিতে চায় না, বাট তারা কিন্তু এই ইভিতে আসতে চায়। কিভাবে তাদেরকে একটু নিরাপদে তার ব্যবসাটা সেফ রেখে এই বাস যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করানো যায়, আমি এই শব্দটা ব্যবহার করছি, করানো যায়, সেখানে আমাদের খুব মনোযোগী হতে হচ্ছে। অর্থাৎ বেসরকারি উদ্যোক্তা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে যাতে উৎসাহিত হয়, অ্যাট দ্য সেম টাইম যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়, অ্যাট দ্য সেম টাইম জনবান্ধব যাতে একটা বাস সার্ভিস প্রতিষ্ঠিত করা যায়, এটা যখন আমরা করতে যাচ্ছি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমলে নিতে হচ্ছে। মানে আপনি চাইবেন আর সাথে সাথে বাস পরিবর্তন হয়ে যাবে, এই ব্যবস্থাপনাটা কিন্তু একটু জটিল, একটু চ্যালেঞ্জিং এবং একটু ধরেন সময় সাপেক্ষ। সড়কে চাঁদাবাজির অভিযোগ, বাস স্ট্যান্ডগুলোতে চাঁদাবাজির অভিযোগ, এই অভিযোগ দীর্ঘদিনের। আপনি দায়িত্ব নেওয়ার পরপরও সেই অভিযোগ নিয়ে আপনাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। 6 মাস পেরোলো, অবস্থার পরিবর্তন হয়েছে নাকি আপনি স্ট্যান্ডের পরিবর্তন হয়েছে, নাকি সামগ্রিকভাবে আসলে অবস্থাটা কোন জায়গায়? অবস্থার পরিবর্তন হয়েছে, আমার স্ট্যান্ডের কোনো পরিবর্তন হয়নি। আমি যা বলেছি জেনে বুঝে দায়িত্বের জায়গা থেকে বলেছি। আপনারা অনেক জানেন, কোনো সন্দেহ নেই, জনগণের সব দেখে, কোনো সন্দেহ নেই। জনগণের চোখ আমাদের চোখের চেয়ে কম, ওটাকে বলা হয় তীক্ষ্ণ না, তাদের চোখও তীক্ষ্ণ। রাস্তায় টাকা কালেকশন হয়, সেটা যে কোনো সময়ের চেয়ে কমেছে, এবং বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক সমিতি এবং জনগণ, অথবা ধরেন এই যে যাত্রী পরিবহনের যারা আছেন, বিভিন্ন সংস্থা আছে, তারাও এসে আমাকে বলেছে। দুটিভাবে এটা হয়, একটু জানা দরকার। আমি জানি না এত সময় আপনি টেলিভিশনে দিবেন কিনা। প্রথম হচ্ছে বাস মালিক সমিতি আছে এবং এটা একটা রেজিস্টার্ড সমিতি। শ্রমিক কল্যাণ অনেকগুলি সমিতি আছে, সেটাও একটা রেজিস্টার্ড সমিতি, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক রিকগনাইজ সমিতি। সেই রিকগনাইজেশনের সময় তাদের যে শর্ত আছে, তারা মালিকদের প্রয়োজনে অথবা শ্রমিকদের প্রয়োজনে নির্ধারিত টাকা, যেটা তারা আলোচনা করে তাদের কমিটিতে ঠিক করেছে তারা কালেক্ট করতে পারবে, কালেক্ট করে তাদের প্রয়োজনে তাদের কল্যাণে তারা ব্যয় করার সক্ষমতা রাখে, বৈধতা রাখে। আমি বলেছি সেটাকে আমি চাঁদাবাজি বলি না, সেটা চাঁদা। চাঁদাবাজি হচ্ছে সেটি যেটি আপনি দিতে কোনো অথরাইজেশন নাই কালেক্ট করার, দিতে আপনি বাধ্য না, আপনার অনিচ্ছাকৃতভাবে জোর করে আপনার কাছ থেকে আদায় করা হচ্ছে অথবা দিতে আপনাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদাবাজি। সেটা ছিল আমার স্থান। চাঁদাবাজি বাংলাদেশের পরিবহন সেক্টরে ছিল, এখনও নাই আমি তা বলবো না, তবে অনেক কমেছে। কমার কারণটা কি আমি আপনাকে বলি। চাঁদাবাজির একটা ইস্যু, কিভাবে চাঁদাতে যায়, নতুবা কোনো মানুষ কিন্তু কারণ ছাড়া গিয়ে রাস্তায় চাঁদা চাইতে পারে না, কারণ এটা ফৌজদারি অপরাধ হয়ে যায়। তাদের কিন্তু একটা ইস্যু আছে। ইস্যুটা কি, এটা খুব গুরুত্বপূর্ণ। বাস স্ট্যান্ডগুলিতে আছে, প্রত্যেক জেলায়, প্রত্যেক পৌরসভায়, প্রত্যেক মহানগরে বাস স্ট্যান্ড আছে। বাস স্ট্যান্ডের সার্ভিসের নামে একটা টাকা কালেকশন করে কে? সিটি কর্পোরেশন। করে কে? পৌরসভা। তারা এটা লিজ দেয়, কোনো একজন মানুষকে টেন্ডারের ভিত্তিতে লিজ দেয় যে আমি এই টাকাটা কালেকশন করব। সিটি কর্পোরেশনকে সে এককালীন টাকা পরিশোধ করে, সেটা নির্ধারিত হারে টাকা নেবে। কিন্তু দেখা যাচ্ছে যে বাস পরিবহন যারা মালিক অথবা বাস, ওই স্টেশনের কোনো সার্ভিস না দিয়ে ওই এলাকা ঢোকার পরই তার কাছ থেকে টাকাটা নিয়ে নেওয়া হচ্ছে। সে হয়তো স্টপেজে যাচ্ছে না, সে রাস্তা দিয়ে যাচ্ছে, তার কাছ থেকে টাকাটা কালেকশন করছে, এটা স্লিপ ধরিয়ে দিচ্ছে। কি হলো? পৌরসভা থেকে তার টেন্ডার নেওয়া আছে, এই জন্য সে বৈধভাবে টাকা হিসাব করছে, সরকারকে টাকা দিয়েছে। এইটাকে অজুহাত করে যত্রতত্র অনেক টাকা চলার পথে বাস ট্রাকের থেকে কালেকশন করা হয়। এটা চিহ্নিত করার পর আমি তাদেরকে ডেকে মন্ত্রণালয়ের সব সেক্টরের সাথে মিটিং করেছি, এবং এলজিআরডি মন্ত্রী সেখানে ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, কি ছিলেন, সচিব ছিলেন। আমরা বলেছি তোমরা এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে, সিটি কর্পোরেশন, পৌরসভা, এগুলি এলজিআরডি মন্ত্রণালয়, ইভেন কোনো কোনো জায়গায় জেলা প্রশাসনেরও এই বাস স্ট্যান্ডগুলি আপনার দেখভাল করে। আমরা বলছি তোমরা বাস থামিয়ে যত্রতত্র যেখানে সেখানে টাকা কালেকশন করতে পারবে না। এই পৌর ট্যাক্স যদি তোমাদেরকে দিতে হয়, তোমরা ফিটনেসের সময় একবার নিয়ে নাও বিআরটিএর থেকে, আমরা নির্ধারণ করে দিই, কালেক্ট করে তোমাদের অ্যাকাউন্টে ওটা চলে যাবে। সেটা 10 টাকা হোক, 20 টাকা হোক, 1000 টাকা হোক, হোয়াট এভার ইট ইজ। আর সেটা না হলে বাস স্টপেজে বাস ছাড়ার আগে তোমরা এখানে কালেক্ট করো,
চলতি পথে গাড়ি থামিয়ে কোনো টাকা কালেকশন করা যাবে না, তারা আমার সাথে অ্যাগ্রি করেছে। কিন্তু যে সমস্ত জায়গায় টেন্ডার তারা দিয়ে দিয়েছে, কি করবে? এখন আপনি টেন্ডার নিয়েছেন, আপনি তো কিছু কালেকশন করবেনই, কারণ আপনি তো রাজস্ব খাতে টাকা জমা দিয়েছেন। তখন তারা বলেছে যে আমাদেরকে 1 বছর সময় দেওয়া হোক, পরবর্তীতে আমরা এই ধরনের টেন্ডার আর দিব না। কোন প্রক্রিয়ায় বাস স্ট্যান্ডের সার্ভিস চার্জটা আমরা নিব সেটা আমরা নির্ধারণ করব, কিন্তু ওপেন টেন্ডারে আমরা কোনো ব্যক্তিকে আর দিব না। ওপেন টেন্ডারে যারা নিয়েছে, চাঁদাবাজিটা কোথায় হয়? তারা যত্রতত্র টাকা তোলে, অল্প কিছু টাকা সরকারের খাতে জমা দেয়, স্বেচ্ছাধীনভাবে তুলে ওই এলাকার মাসেলম্যান, পলিটিক্যাল প্রভাব যাদের আছে, যাদের মানে এলাকার নিয়ন্ত্রণ আছে, কর্তৃত্ব আছে, তারা এটা তাদের সুবিধা মতো ভাগ করে নেয়। অল্প কিছু টাকা পৌরসভায় অথবা সিটি কর্পোরেশনে জমা দেয়, আর বাকিটা, সেই ভাগটাও আমি অনুসন্ধান করে দেখলাম, তার 35% পুলিশ নিয়ে যায়। এইটা হলো অবৈধভাবে চাঁদা বাজির একটা ক্ষেত্র, সেটা আমরা বন্ধ করছি। আর ব্যক্তিগতভাবে কোনো গোষ্ঠী ব্যক্তি যদি চলার পথে কোনো বাসের থেকে অথবা পরিবহন থেকে 1 টাকাও চাঁদা আদায় করতে চায়, আমি ঘোষণা করেছি সেটা হলো ফৌজদারি অপরাধ, তাকে গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করা হচ্ছে। আপনারাও কেউ যদি কখনো দেখেন আমাকে জানাবেন, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার সকল দায়িত্ব আমার। আর কোথাও টাকা কালেকশন করার কোনো সুযোগ বর্তমানে নেই। অটোরিকশা একটা বাড়তি চাপ, ঢাকা সহ সারা দেশেই আসলে তাদের শৃঙ্খলার মধ্যে আনা বেশ কঠিন হয়ে পড়েছে। এই জায়গাটা নিয়ে সরকারের তরফ থেকে নতুন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। আমরা ব্যাটারি চালিত অটো রিক্সা যত্র তত্র যেখানে সেখানে গুরুত্বপূর্ণ সড়কে, গুরুত্বপূর্ণ এলাকায় এই দৌরত্ব, এই জবাবদিহিনভাবে চলতে দিতে চাই না। এটা নীতিগত সিদ্ধান্ত। এখন অটোরিকশা গুরুত্বপূর্ণ সড়ক এবং গুরুত্বপূর্ণ এলাকা থেকে পর্যায়ক্রমে কম গুরুত্বপূর্ণ এলাকা বা আঞ্চলিক এলাকাগুলিতে, পার্শ্ববর্তী এলাকাগুলিতে নির্দিষ্ট মানদণ্ড মেনটেন করে আপাতত চলতে তারা পারবে। আর গুরুত্বপূর্ণ সড়ক, গুরুত্বপূর্ণ এলাকায় একটা নীতিমালা এবং কর্মপরিকল্পনা নিয়ে অটোরিকশা আমরা বন্ধ করব, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। এখন যারা অটোরিকশা চালাচ্ছেন, মালিক আছেন, তারাও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে বিবেচনায় রেখে, এ ব্যাপারে অনেক অল্প আয়ের মানুষেরও অনেক অর্থ ইতিমধ্যে তারা ইনভেস্ট করে ফেলেছে, সে আবার রাতারাতি যাতে বড় ধরনের ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, এইটা বিবেচনা করে আবার ঢাকাকেও তো আপনাকে সেভ করতে হবে। আপনার রাজধানী শহর যদি আপনি বাঁচাতে না পারেন, দেশ বাঁচবে না তো। আপনি, দেশ থাকলে আমরা সবাই থাকবো। অর্থনৈতিকভাবে এখন হয়তো আপনি পিছিয়ে আছেন, আমি পিছিয়ে আছি, অটোরিকশাওয়ালা যিনি চালান তিনি পিছিয়ে আছেন, তিনি আগামীতে আবার ভালো করবেন, কিন্তু তার দেশটাকে রক্ষা করতে হবে, রাজধানীকে রক্ষা করতে হবে। যার জন্য আমি মনে করি যে আমরা সবাই স্যাক্রিফাইস করব, এবং অটোরিকশার মালিক যারা আছেন, চালক যারা আছেন, তাদেরও যাদের প্রতিনিধি আছেন তাদের সাথে কথা বলেছি, তারাও এই জিনিসটা বোঝেন, তারা একটা নিরাপদ আপনার চান, আপনার অপসরণ চান আর কি। এবং সেটা করার জন্য আমরা একটা কর্মপরিকল্পনা, সব মন্ত্রণালয় এর সাথে যুক্ত যারা যারা আছেন, বিশেষ করে সিটি কর্পোরেশন, পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, যোগাযোগ মন্ত্রণালয়, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমরা সবাই মিলে একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসছি যে কীভাবে অটোরিকশাটা আমরা নিয়ন্ত্রিত অবস্থায় ব্যবহার করব বা তারা ব্যবহার করবে। সড়ক দুর্ঘটনা একটা বড় ধরনের বিপর্যয় বা দুর্যোগই বলা চলে আসলে, এবং আপনারা সরকার গঠনের পরে, আপনি দায়িত্ব নেওয়ার পরপরই অনেকগুলো বড় ধরনের সড়ক দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে, এবং এটি নিত্যদিনের ঘটনা। এই সড়ক দুর্ঘটনার জন্য আপনারা আসলে কোন কারণটাকে মূল কারণ বলে মনে করেন? মূল কারণ এই সড়ক দুর্ঘটনার জন্য দায়ী, এবং চালকদের লাইসেন্স, চালকদের সচেতন করা, খানিকটা সাংস্কৃতিক বোধ সম্পন্ন করা সড়ক গাড়ি চালানোর ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে আপনাদের ফোকাসটা। আমাদের দেশে যেটা হয়েছে, চালকরা নিজে নিজেই চালক হয়েছে, গাড়িতে থাকতে থাকতে চালক হয়েছে, গাড়ি হেল্পার থেকে চালক হয়ে গিয়েছে। তারা নিয়ম নীতি, আপনার ওই ট্রাফিক আইন, একটা চালকের হাইওয়ে রাস্তায় কী কী জিনিস মেনটেন্স করতে হয় এই সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই। অর্থাৎ আমি যদি বলি সড়ক দুর্ঘটনার 2টি কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে চালকদের অদক্ষতা, অযোগ্যতা, আরেকটা হচ্ছে গাড়ির চলাচলের অনুপযুক্ততা, ফিটনেসের অভাব। এই 2টি মূল কারণ। জনসচেতনতা কিছু আছে, এটাকে আপনি আমলে নিতে পারেন। তো এর জন্য আমরা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি, চালকদের নিয়মিত তাকে ফিটনেস টেস্টের ব্যবস্থা করছি। জিপিএস সিস্টেমটা করলে অনেকটা রহিত হবে, কারণ চালক জানবে যে সে কীভাবে গাড়ি চালাচ্ছে, সবসময় তাকে ট্র্যাক করা যাচ্ছে, মনিটরিং করা যাচ্ছে, গাড়িটা কোথায় রাখছে, কীভাবে হাইওয়েতে সে উঠছে, কীভাবে ব্রিজে উঠছে,
কিভাবে একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বিতা করছে হাইওয়েতে, এগুলি কিন্তু জিপিএস সিস্টেমে দেখা যাবে, সেটা আমরা প্রতিষ্ঠিত করেছি। অর্থাৎ চালকদের যদি আমরা দক্ষ করে তুলতে পারি এই আপনার ট্রেনিংয়ের মাধ্যমে, এটা বিশ্বব্যাংকের একটা বড় প্রকল্প আমরা নিয়েছি। এবছরই মনে হয় 60,000 চালককে আমরা প্রশিক্ষণ দেব। নিয়মিত তাদের ফিটনেস টেস্ট, যেমন আপনার ড্রাগ আসক্তি আছে কিনা সেটা, তারপর চোখ, নিয়মিত তার চোখের পরীক্ষা, ডায়াবেটিক্স, হাই প্রেশার, এগুলি অনেক সময় কাজ করে। হঠাৎ করে তার ধরেন গাড়ি চালাতে গিয়ে তার এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, সেই টেস্টগুলি করে আমরা একটা ফিটনেস চালকদের দেব। এবং আমরা পরিবহন মালিকদের বলতে চাইব, বিশেষ করে গণপরিবহন এবং প্রাইভেট পরিবহন, যে এই ফিটনেস দেখে তারা ড্রাইভার নিয়োগ দেবে। আপনার প্রাইভেট কার চালাতে একজন ড্রাইভার গিয়েছে, তা দরকার নেই, আপনি ফিটনেসটা করিয়ে নেন তাকে দিয়ে, তাহলে সুবিধা হবে। সেগুলি আছে, সরকারি পক্ষ থেকেও কিন্তু এই ফিটনেস হবে। আরেকটা হচ্ছে যে কোনো ফিটনেসবিহীন যানবাহন আমরা আর অ্যালাউ করছি না। এই দুটি জায়গায় আমরা ব্যবস্থা নিচ্ছি। কিছু কিছু রাস্তাতে আন্ডারপাস এবং ওভারপাস দরকার, সেটা চলমান আছে করার। আর কিছু ইতিমধ্যে প্রকল্প নিয়েছি। কিছু কিছু রাস্তায় হাইওয়েতে এসে জেলা সড়ক দেখবেন যে 90 ডিগ্রিতে ইন করেছে, আমরা সেটাকে লেফট লেনে ডাইভার্ট করে দিচ্ছি, যাতে সরাসরি সে আসে। হাইওয়েতে উঠতে গিয়ে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, সে যাতে লেফট লেনে গিয়ে ধীরে ধীরে হাইওয়েতে ওঠে, সেগুলি চিহ্নিত করে সেখানে অবকাঠামো বা ভৌত কাজ চলমান আছে। তো যেহেতু 2030-এর মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে আনার আমাদের অঙ্গীকার রয়েছে, অতএব এই কাজগুলি চলমান আছে। আমার বিশ্বাস 1 থেকে 1.5 বছরের মধ্যে মানুষ এটার সুফল অনেক অংশে পাবে এবং সড়ক দুর্ঘটনা এবং সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে আমরা সক্ষম হব। মনোরেলের কথা বলছিলেন এর আগে, প্রধানমন্ত্রীও নির্বাচনের আগে দেশ জুড়ে যে জনসভাগুলোতে অংশ নিয়েছেন প্রচারণায়, সেখানে মনোরেলের কথা উল্লেখ করেছিলেন। এটা নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি? মনোরেল পরিকল্পনাটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে, ঢাকারকে যদি আধুনিক পরিবহন ব্যবস্থায় সন্নিবেশিত করতে হয়, মেট্রো রেলটা হয়ে যাবে হলো ব্যাকবন, আর মনো দিয়ে ফিডার সংযোগ করতে হবে। ধরুন আপনি মতিঝিল গিয়ে নামলেন, মতিঝিল থেকে আপনি কিন্তু টেম্পুতে যাচ্ছেন, ব্যাটারি চালিত অটোরিকশায় যাচ্ছেন, গুড়ান, বাসাবো, মাদারটেক, এইসব জায়গায় যাচ্ছেন না। তো তখন কি হচ্ছে, আপনি ওই জায়গায় গিয়ে আপনি কি করবেন? ঠিকই, কিন্তু আর আধুনিক পরিবহন ব্যবস্থা হলো না। আমরা মতিঝিল থেকে ধরেন গুড়ান, মাদারটেক বা সবুজবাগে একটা মনোরেল দিয়ে দিতে চাই। অর্থাৎ আপনি মেট্রোতে নামলেন, মনোরেলে তুলে আপনি কাছাকাছি গন্তব্যে চলে গেলেন, সেখানে গিয়ে হয়তো আপনি পায়ে হেঁটে বা কোনো কোনো জায়গায় আপনি বাসার কাছাকাছি চলে গেলেন। এই ব্যবস্থাপনাটা দরকার। এই জন্য আমরা 5টি ইতিমধ্যে অ্যালাইনমেন্ট চিহ্নিত করেছি মনোরেলের। মনোরেলের সুবিধা হচ্ছে, প্রকল্পটা অত ভারী না, অল্প দিনে হয়তো 2-2.5 বছরের মধ্যে করা যায়। প্রকল্পের ব্যয়ও মেট্রো রেলের চেয়ে অনেক কম, আর সরু রাস্তা বা অল্প জায়গা দিয়ে মনোরেল নিয়ে যাওয়া যায়। অর্থাৎ মেট্রো থেকে মনো দিয়ে যদি আমি বিভিন্ন অঞ্চলটাকে ঢাকাকে কানেক্ট করি, তাহলে ঢাকার যে কোনো অঞ্চলের মানুষ সে মেট্রো এবং মনোর মাধ্যমেই তার গন্তব্যে পৌঁছাতে পারছে সহজে, অন্য কোনো ভেহিকেলের উপর তাকে আর নির্ভর করতে হচ্ছে না। বাকিটা হচ্ছে বাস, যে আপনার রুট অনুসারে যদি বাস চলে, এই তিনটির যখন আমরা সমন্বয় করছি, যার জন্য ডিটিসিএ কাজ করছে, ঢাকা যে মাস্টার প্ল্যান যারা করেন তারা কাজ করছেন। একটা যাত্রী বাস, মেট্রো এবং মনো, এই তিনটি যাত্রার মধ্য দিয়ে তার বাসার থেকে সে যাতে যে কোনো গন্তব্যে যেতে পারে, সেই রুটটা রেশনালাইজ করা হচ্ছে। এটা প্রতিষ্ঠিত হয়ে গেলে মনোরেল, আমার ধারণা হচ্ছে যে আমাদের যে সমস্ত যানবাহন অ্যাডগ্রেডে চলছে তার উপর চাপটা কমবে। বিশেষ করে রিক্সা, টেম্পু, কোনো সময় মানুষ ভ্যানেও উঠে যাচ্ছে, ঘোড়ার গাড়িতেও ওঠে। তো এই জায়গাগুলিতে আমার মনে হয় চাপটা কমবে এবং মানুষ এই একটি পরিবহন পরিবর্তন করে তার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে। দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা কি সরকারের আছে কিনা, এবং সেটা নিয়ে যতটুকু জানি যে এক ধরনের আলাপ আলোচনা চলছে এবং সরকার ফিজিবিলিটি টেস্টও করছে, সেই জায়গা নিয়ে পরিকল্পনাটা কি আসলে? ফিজিবিলিটি টেস্ট হয়েছে, এটা আমাদের নির্বাচন অঙ্গীকার ছিল। আমরা পদ্মা এবং যমুনা দুটির ব্রিজেরই পারপাস সার্ভ করা যাবে একটা ওয়াই শেপের ব্রিজ করলে, সেটা আমাদের কাছে খুব যৌক্তিক মনে হয়েছে এবং সরকার সেটার ফিজিবিলিটি স্টাডি করা শুরু করেছে। যার ফলে দ্বিতীয় পদ্মা সেতু আর দ্বিতীয় যমুনা সেতু আমি বলছি না, পদ্মাতে ওয়াই প্যাটার্নের এমন একটা সেতু হচ্ছে যেটি দিয়ে পদ্মা এবং যমুনার এপার ওপারের মানুষের যাতায়াতের একেবারে নিশ্চিত সুযোগ প্রতিষ্ঠিত হবে। সেই প্যাটার্নের একটা সেতু আমরা কনসিডারেশনে নিয়েছি এবং সেটা সরকার বাস্তবায়ন করবে, সেটা আমরা মনে করছি।
ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটা কি হবে মানে সেটা নিয়ে একটা আলোচনায় আপনিও বেশ ক্ষোভের সঙ্গে আসলে বলছিলেন যে প্রজেক্ট নেওয়াই যায়, কিন্তু প্রজেক্ট নেওয়ার পর সেটা জমি অধিগ্রহণ কিংবা সেই প্রজেক্ট নিয়ে নানান ধরনের করাপশন, এরকম উচ্চাভিলাষী প্রজেক্ট না নেওয়াই ভালো, এরকমটিও বলছিলেন। আমি বলার কারণটা হচ্ছে আমি ওটা দেখেছি 36,000 কোটি টাকার প্রাথমিক প্রজেক্ট, এটা শেষ হতে আমার এমন হতে পারে 50,000 কোটি টাকা লেগে যেতে পারে। তো আমার কাছে মনে হয়েছে এই প্রজেক্টটার এটা ফিজিবিলিটি স্টাডি না, আমার আপনার যেটা অ্যালাইনমেন্টটা দেখে মনে হয়েছে যে কাছাকাছি জায়গায় নিচেই একটা অ্যাডগ্রেডের সড়ক আছে, তার চেয়ে বেশি প্রয়োজন আউটার সার্কুলার রোড বা ইনার সার্কুলার রোড যদি আমি করি সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেদিক থেকে যদি যান তাহলে পূর্ব এবং উত্তর বলবো আমি, পূর্ব উত্তর অর্থাৎ দক্ষিণ পশ্চিম না, পূর্ব উত্তরের অংশটা আরও বেশি সমন্বিত করা দরকার। অর্থাৎ আমি যদি ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলি, সেটার চেয়ে প্রাধান্য পায় হচ্ছে ওই অংশটাকে যুক্ত করা। অর্থাৎ আপনি যদি বলি টঙ্গীর থেকে আপনি ওই অঞ্চল 300 ফিট হয়ে ওই দিক দিয়ে কাঞ্চন হয়ে ওই দিক দিয়ে এসে নারায়ণগঞ্জের সাথে এই কানেকশন যদি আপনি বুড়িগঙ্গার ওই মাথায় গিয়ে করতে পারেন তাহলে একটা চক্রাকারে ঢাকাকে কানেক্ট করা যায়, ইনার এবং আউটার সার্কুলার রোডটা হয়ে যায়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এইটার চেয়ে ওইটা বেশি গুরুত্বপূর্ণ। দুটিরই ফিজিবিলিটি স্টাডি চলছে, তবে আমার কাছে প্রাধান্য পাবে যে আউটার সার্কুলার রোডটা প্রতিষ্ঠিত করবার জন্য যে অংশটা বিল্ড করা দরকার, অলরেডি বিল্ডিং আছে, বিল্ড করা আছে, দরকার কানেক্টিভিটি, মানে মিসিং লিঙ্ক আছে কয়েকটা। এই মিসিং লিঙ্কগুলি যদি আমি যুক্ত করতে পারি একটা প্রকল্পের আকারে 6-7টা মিসিং লিঙ্ক, তাহলে আউটার সার্কুলার রোডটা প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপরে ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যেটা আছে, উন্নতির তো শেষ নেই, উন্নতি আরও প্রয়োজন, আরও অ্যাডভান্স যোগাযোগ ব্যবস্থা দরকার হবে আগামীতে। সেক্ষেত্রে ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের প্রয়োজন হবে, কিন্তু তার আগে যে প্রয়োজনগুলি আছে সেটা আমার কাছে প্রাধান্য পাচ্ছে, সরকারের কাছে প্রাধান্য পাচ্ছে। রেল খাতের উন্নয়নে আসলে কি ধরনের পরিকল্পনা করছে? রেলের জমি দেশ জুড়ে প্রচুর, সবাই বলে বা প্রচলিত আলাপও আছে যে সবচেয়ে বেশি জমি রেলের, কিন্তু সেই জমি আসলে বেদখল হয়ে আছে। অনেক বেদখল হয়ে আছে, অনেক লাইসেন্সের ভিত্তিতে 1 বছরের জন্য আপনার নিয়েছে, লিজ নিয়েছে, তারপর সেটা সে ওই বছর বছর কিছু পে করছে আর ভোগ দখল করছে। এমনও আছে যে জায়গা আছে 10 বিঘা, লিজ নিয়েছে সে হয়তো 10 কাঠা প্রাথমিক পর্যায়ে, কিন্তু 10 বিঘায় সে ভোগ করছে, 10 কাঠার পে করছে। এগুলো অনেকগুলো আমি চিহ্নিত করেছি, আপনি জেনে অবাক হবেন এই মুহূর্তে লিজ দেওয়া সম্পূর্ণ বন্ধ। কোনো লাইসেন্সের ভিত্তিতে 1 বর্গ মিটার জায়গাও আমরা লাইসেন্সের ভিত্তিতে লিজ দিচ্ছি না, বন্ধ করেছি। চিহ্নিত করার কার্যক্রম চলমান, প্রায় শেষ। এই জায়গার সদ্ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায় তার পরিকল্পনা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে। কিছু কিছু জায়গা আছে যেখানে সোলার প্যানেল করা যায়, সেটা আমরা সোলার প্যানেল করব, এবং সোলার প্যানেল করতে যারা আগ্রহী তাদেরকে আমরা, ওটাকে বলা হয় ল্যান্ড ওনার মেথড ভিত্তিতে দিয়ে দেবো আমরা। আপনি 25 বছরের জন্য সোলার করতে চান, আমি জায়গা দিয়েছি, এটা আমার ইনভেস্টমেন্ট, আপনি আমাকে কি করবেন, আর আপনি সোলার উৎপাদন করে জাতীয় গ্রেডে দিয়ে দেন। এরকম ছোট জায়গা যেগুলি আছে সেগুলি, কিছু কিছু জায়গা আছে গার্ডেন করা সম্ভব, বৃক্ষরোপণ কর্মসূচি আছে, সেগুলি করব। আপাতত ব্যবহার সম্ভাবনা নাই, কিন্তু সেটা আমরা উদ্ধার করে বৃক্ষরোপণ করতে চাই, অর্থাৎ ওটাকে গ্রিনাইজ করার জন্য করতে চাই। আমরা শুধু সড়ক তৈরি করি, রেল লাইন তৈরি করি, সৌন্দর্যের বর্ধনের জায়গাগুলি ব্যবহার করি না। কীভাবে সেটা আবার সৌন্দর্য বর্ধনের কারণে, অন্য অন্য শহরে যদি আপনি যান, ইংল্যান্ডে যান, সব জায়গা তারা একটা ল্যান্ডস্কেপ করে কিন্তু চমৎকার সৌন্দর্য বৃদ্ধি করেছে। সৌন্দর্য বৃদ্ধিটা যে উন্নয়নের অংশ এটা আমরা মনেই করি না, গার্ডেনিং যে উন্নয়নের অংশ এটা আমরা তা মনে করি না। তো ওই রকমের যে জায়গাটা যে কাজে ব্যবহার করলে উপযুক্ত হয় আমরা সেটা করব। আর রেল লাইনের জায়গার কথা বললেন, রেল লাইনের ব্যাপারে আমরা অনেকগুলি প্রকল্প নিয়েছি, যেমন কমিউটার ট্রেন আমরা ঢাকা নারায়ণগঞ্জ আছে, এটা দ্বিগুণ করছি আমরা, রেল নির্মাণ চলছে আপনি জানেন। ঢাকা নরসিংদী, ঢাকা টঙ্গী, জয়দেবপুর, মানিকগঞ্জে আমরা রেল লাইন করে ঢাকা মানিকগঞ্জ কমিউটার ট্রেন যাতে চলতে পারে। মানুষ সকালে আধা ঘন্টা বা 1 ঘন্টা জার্নিতে আসলো, সারাদিন রাজধানীর কাজ শেষ করে সে আবার তার গন্তব্যে পৌঁছায় গেল। এই ধরনের কমিউটার আছে। আমরা ঢাকা চিটাগাং রেলওয়েটাকে 2টা মিসিং লিঙ্কে যুক্ত করছি, মিটার গেজ আছে সেখানে ব্রড গেজ করছি। ঢাকা কুমিল্লা কর্ড লাইন করছি, যাতে প্রায় 92 কিলোমিটারের মতো কমে যাবে ঢাকা চিটাগাংয়ের দূরত্ব। এখন যে সময় লাগে তার অর্ধেক সময় মানুষ যাতায়াত করতে পারবে। ফেইড যাতে ক্যারি করা যায় সেই ধরনের কোচ, লোকোমোটিভ, সেই সাথে আপনার ওই আবার ওটাকে বলা হয় কন্টেইনার যাতে ক্যারি করা যায়, সেই ফ্যাসিলিটিসগুলি আমরা এনশিওর করছি। ইতিমধ্যে আপনি জানেন যে বগুড়া সিরাজগঞ্জ একটা বড়
প্রকল্প আমরা নিয়ে বাস্তবায়ন করতে চলেছি। জমি অধিগ্রহণ শেষ, ডিপিপি অনুমোদিত, টেন্ডারে চলে যাব হয়তো এই আপনার ডিসেম্বর জানুয়ারিতে। তারপর আখাউড়া সিলেট বড় প্রকল্প আমরা নিয়েছি, প্রায় 16,000 কোটি টাকার উপর বড় প্রকল্প। তারপর নতুন করে 10টা জেলাকে আমরা রেল যোগাযোগের সাথে যুক্ত করছি। আমাদের এই মুহূর্তে আছে 49টি জেলা যুক্ত আছে, তার মানে আরও 15টি জেলা কিন্তু বাকি থাকে 64টা জেলার। আমরা সেখানে আরও 10টা জেলাকে রেল লাইনে যুক্ত করার করছি। ঢাকা ভাঙা থেকে দক্ষিণ অংশে কমিউটার ট্রেনের চলাচল ইতিমধ্যে শুরু করে দিয়েছি। ঢাকা পাবনা, ঢাকা খুলনার নতুন রেল চালু হয়ে যাবে আগামী মাসের মধ্যে। তো সীমিত বরাদ্দ, সীমিত বাজেট, কিছুটা এডিবির অর্থায়ন, কিছুটা বিশ্বব্যাংকের অর্থায়ন আছে, আর বাকিটা নিজস্ব অর্থায়নে আমরা এটা আমূল পরিবর্তন করছি। মনে রাখা দরকার সে 1930, 1940, 50, 70 দশকের লাইন আমাদের, মিটার গেজ লাইন অধিকাংশ। মিটার গেজ লাইন এখন পৃথিবীতে বিলুপ্ত হয়ে গিয়েছে, সব ব্রড গেজে চলে গিয়েছে। আমরা ইচ্ছা করলে সব লাইন ব্রড গেজে আনতে পারছি না, প্রচুর অর্থ ব্যয়। তো যে সামর্থ্য আপনার আছে তার মধ্যে দিয়ে এই ব্যবস্থাপনাটাকে আধুনিক করা, ঢেলে সাজানো, নিরাপদ করা এবং জনবান্ধব করার চেষ্টা করছি। নৌপথ আপনার একটা দেশের বলা চলে যোগাযোগ ব্যবস্থা একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ পথ। এই নৌপথ অনেক ক্ষেত্রে নৌ চলাচল বন্ধ হয়ে যায় ড্রেজিংয়ের ঘাটতির কারণে, কিংবা নতুন নতুন চর জাগে। সেই জায়গাটাই নৌপথ স্বাভাবিক রাখার জন্য আপনাদের পরিকল্পনা আছে কিনা? বাংলাদেশের সৌভাগ্য হচ্ছে ন্যাচারালি প্রচুর নৌপথ আছে, প্রায় 16,000 কিলোমিটারের মতো। দুর্ভাগ্য হচ্ছে আমাদের সিল স্টেশনটা পৃথিবীর এত বেশি সিল স্টেশন আর কোথাও নাই। পলির আক্রমণে থাকে নৌপথ সবসময়, আপনাকে সব জায়গায় পলির সাথে যুদ্ধ করতে হচ্ছে। তারপর দখল, দূষণ, দুটো তো আছেই। সেই জায়গা থেকে যদি বলেন 7,500 কিলোমিটার নৌপথ এ পর্যন্ত আমরা সচল রাখতে সক্ষম হয়েছে। 1200 কিলোমিটারের মতো এই মুহূর্তে ড্রেজিং চলছে। আমরা আরো 4,000 কিলোমিটারের মতো নৌপথ সচল রাখতে চাই ড্রেজিং করে, সরকারের পরিকল্পনা। এখানে চ্যালেঞ্জ হচ্ছে অনেক সিল স্টেশন, দূষণ, দখল। নৌ পরিবহন মন্ত্রণালয় শুধুমাত্র, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখা দরকার, শুধুমাত্র নৌ চলাচল এবং নৌযানের ঘাটটা মেরামত করে, প্রতিষ্ঠিত করে, সার্ভিস নিশ্চিত করে, আর নৌ রুটটা কেবলমাত্র ঠিক রাখে, নৌ চলাচলের রুট। পুরা নদীটা না, পুরা নদীটা আবার হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। তারা দেখবেন যে ওই নদী শাসন, নদী দখলমুক্ত, দূষণ, এগুলি অনেকটা তাদের উপর দায়িত্ব পড়ে পানি সম্পদ মন্ত্রণালয়। তো বাঁধ নির্মাণ, ভাঙন রোধ, এগুলি যা আছে এটা পানি সম্পদ মন্ত্রণালয় করে। আমরা হচ্ছে নৌযান চলাচলের যে রুটটা আছে সেটা দেখভাল করি। তা আমাদের মূলত কাজ হচ্ছে যে রুটটা সচল রাখা। অধিকাংশ রুট সচল আছে, যেখানে আপনার স্পট ড্রেজিং দরকার আমরা তাৎক্ষণিকভাবে স্পট ড্রেজিংটা করি, যেখানে সংস্কারমূলক ড্রেজিং দরকার তাই করছি, যেখানে আবার ম্যাসিভ ড্রেজিং দরকার নতুন পথ করার জন্য, সেখানে আমরা সেই ম্যাসিভ ড্রেজিং যেটাকে বলা হয় সেটাও আমরা করছি আর কি। তো এইটাকে সচল রাখার জন্য নৌযানের সংখ্যা বৃদ্ধি, নৌযানের নিরাপত্তা, যেটা নৌ পুলিশ যুক্ত আছে, এভাবে ঢাকার চারপাশে আমরা বৃত্তাকার নৌপথটা শুরু করেছি। বেসরকারি উদ্যোক্তাদেরকে আহ্বান জানাচ্ছি, খুব বেশি রেসপন্স নেই। বিআইডব্লিউটি একসময় করেছিল, 10 বছরে 57 কোটি টাকা লস হয়েছে, বন্ধ হয়ে গিয়েছিল, আবার শুরু করছি, দেখি নতুন উদ্যমে পারা যায় কিনা, নতুন ব্যবস্থাপনায়। তো সেখানে দেখবেন দূষণ একটা বড় ফ্যাক্টর, দখল একটা বড় ফ্যাক্টর। সেখানে সিটি কর্পোরেশনের, তারপর ওয়াসার, তারপর স্থানীয় মিল কারখানার সকল বর্জ্য অবাধে সেখানে যাচ্ছে। তাদেরকে ডেকে আমরা চিহ্নিত করেছি, ওয়াসারই পেয়েছি 66টি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি, উত্তর সিটি কর্পোরেশনের 16টি, ইন্ডাস্ট্রিয়াল এরকম সব মিলে 424টি জায়গায় ম্যাসিভ আকারে পানি দূষণ হচ্ছে। তাদেরকে ডেকেছি, নির্দেশনা দেওয়া হয়েছে, তারা এটা কন্ট্রোল করার পদক্ষেপ গ্রহণ করেছে। আর বিশেষ করে এই রুটগুলিতে একটু জনবান্ধব করার জন্য আমরা যে সমস্ত পরিকল্পনা নেওয়া দরকার আমরা নিচ্ছি। কয়েকটা ব্রিজ আছে উঁচু করা দরকার, নতুবা অবাধের চক্রাকারে ঘুরতে পারে না। রেলের সেতু আছে দুটো, ওটা উঁচু করা যাচ্ছে না, সেখানে গিয়ে আবার স্টপেজ দিয়ে ক্রস করে আবার উঠতে হচ্ছে। এভাবে আমরা রুটটা চূড়ান্ত করছি এবং নৌ চলাচলের উপযোগী করছি। তো এটা সব জায়গায় চ্যালেঞ্জ আছে, কারণ জরাজীর্ণতা তো একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় এগুলি হয়েছে। এবং আমরা যারা সচেতন মানুষ, একটা ইন্ডাস্ট্রি যিনি মালিক বা কর্তৃপক্ষ, তিনি কি কম সচেতন? নিশ্চয়ই সচেতন না।
তিনি কি কম সমৃদ্ধ অর্থবিত্তে? নিশ্চয়ই না। আচ্ছা, তার কি দেশপ্রেম এবং দেশবোধ ঘাটতি থাকা দরকার? নিশ্চয়ই না। কিন্তু তিনি অবাধে সেই বর্জ্য নদীতে দিয়ে দিচ্ছেন। তার কিন্তু ওখানে এসটিপি করার কথা ছিল, এটিপি করার কথা ছিল, তিনি করেননি। অথবা করেছেন ছাড়পত্র নেওয়ার জন্য, আর চালু করেন না কেন? বিদ্যুৎ বিল বেড়ে যাবে, ব্যয় বেড়ে যাবে। তো কি দেখছি, আবার যিনি একেবারে বস্তিতে বসবাস করেন তিনি তার বর্জ্য সবই ওখানে ফেলে দিচ্ছেন। সম্পূর্ণ যে বর্জ্য আছে বাসার সব ফেলে দিচ্ছেন, সেটি লিকুইড হোক আবার ধরুন সলিড হোক, ফেলে দিচ্ছেন। আমি এই কথাটা বলার কারণ হচ্ছে সবচেয়ে সচেতন যিনি, তিনিও করছেন। যিনি একেবারে কম সচেতন, রুট লেভেলের মানুষ, খেটে খাওয়া মানুষ, যিনি এত জানেন না বোঝেন না, তিনিও করছেন। অর্থাৎ আমরা সবাই সেটা করছি। এই ব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে উদ্যোগী হতে হবে, সবাইকে তৎপর হতে হবে। আমরা সবাই যদি, আপনি এই ঢাকাকে দূষণমুক্ত করবার জন্য, নদীকে দূষণমুক্ত করবার জন্য যার যার জায়গা থেকে সচেষ্ট হই, তাতেই তো হয়ে যায়। কিন্তু এটা করতে হচ্ছে আমাদেরকে কিছুটা আইন দিয়ে, কিছুটা বাধ্য করে, আর কিছুটা হচ্ছে সচেতন করে। শেষ করব, তার আগেই জানতে চাও, আপনি এত বড় মন্ত্রণালয়ের দায়িত্বে, যেখানে প্রতিদিনই বলা ছিল হাজার হাজার কোটি টাকার কাজ কারবার, সেই জায়গাটায় দুর্নীতিমুক্ত রাখতে আপনার অবস্থানটা? আমি একেবারে দুর্নীতিমুক্ত রাখার জন্য সংকল্পবদ্ধ। যেটা পেরেছি সেটুকু বলি, আর যেটুকু পারিনি আর পারবো আগামীতে সেটুকু বলি। প্রথম হচ্ছে প্রকল্প গ্রহণ, প্রকল্প অনুমোদন। গ্রহণ করলে কিন্তু অনুমোদন হচ্ছে না। আমি নিলাম প্রকল্পটা, তারপর অনুমোদন হলো, তারপর প্রকল্প বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষ প্রণয়ন, অর্থাৎ কোন প্রতিষ্ঠান প্রকল্পটা করবে। এ পর্যন্ত দুর্নীতিমুক্ত করতে পেরেছি, দায় নিয়ে বলছি। কোনো কিছুর বিনিময়ে প্রকল্প এখন আর গ্রহণ হচ্ছে না। ব্যক্তি স্বার্থে, ক্ষুদ্র স্বার্থে, অর্থের বিনিময়ে প্রকল্প আমরা গ্রহণ এখন মন্ত্রণালয় হচ্ছে না। প্রকল্প পাস, টেন্ডার, প্রথমে পাস তারপর হচ্ছে টেন্ডার, ডিপিপি অনুমোদন। অন্যান্য মন্ত্রণালয়ের যেখানে যেতে হয় একটা প্রকল্প অনুমোদন করবার জন্য, সেই সব জায়গায় এখনো পর্যন্ত সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে সক্ষম হয়েছে। বাকি আছে প্রকল্পটা যখন বাস্তবায়ন হবে মাঠ পর্যায়ে, কন্ট্রাক্টর যখন কাজ করবে, তার সাথে যে সমস্ত দাপ্তরিক লোকজন থাকবে তাদের একটা যোগসাজশ আছে। সেই জায়গাটা এখন আমাদের বাকি আছে, সেখানে আমরা যাব। বলবেন এই 6 মাসে যাননি কেন? কারণ হচ্ছে যে টেন্ডার করে নতুন প্রকল্পে 6 মাসে নিয়ে মাঠে যাওয়া যায়নি। বাজেট হয়েছে 2-3 মাস আগে। এখন ধরেন সেই বাজেটের অর্থে টেন্ডার যাচ্ছে। ছোট ছোট পিএমপি প্রকল্প যেগুলি আছে আমরা নিচ্ছি, সেই প্রকল্প যখন মাঠে বাস্তবায়ন হবে, সেখানে যাতে দুর্নীতিটা যাতে মুক্ত করতে পারি, এইটুকু বাকি আছে, এই অংশটা। সেটা আমি যাচ্ছি। আশা করি আগামী দিনে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পের যে মান কোনো কনসিডার করা হবে না, যে স্পেসিফিকেশন আছে কনসিডার করা হবে না, থিকনেস যা আছে তাই দিতে হবে, কোয়ালিটি যা আছে তা মেনটেন করতে হবে। তারপর প্রকল্প বাস্তবায়নের সাথে যারা জড়িত তাদের, আর প্রকল্প যিনি বাস্তবায়ন করছেন তারা যোগসাজশে সরকারি অর্থের অপচয় করবে, সুবিধা নেবে, দুর্নীতি হবে, সে সুযোগ আগামীতে থাকছে না। ওইটুকু এখনো পর্যন্ত আমি করিনি, আর এই বড় অংশটা সক্ষম হয়েছে বলে আমি মনে করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের। কথা বলছিলাম শেখ রবিউল আলম এমপির সঙ্গে, যিনি দায়িত্ব পালন করছেন সড়ক পরিবহন, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপথ মন্ত্রণালয়ের। তার সামনের পরিকল্পনা, বিগত দিনে ফেলে আসা চ্যালেঞ্জ, সেসব নিয়ে আলাপ হচ্ছেন বিস্তারিত। দুর্নীতিমুক্ত আমলাতন্ত্র নিশ্চিত করা এবং সেই সঙ্গে দুর্নীতিমুক্ত কর্মপরিকল্পনা নির্ধারণ, বাস্তবায়ন, সেসবেই জোর দিচ্ছেন তিনি। আগামীতে নিশ্চয়ই তার মন্ত্রণালয়ের অধীনে যেসব প্রকল্প রয়েছে সেসবের সুফল ভোগ করবে সাধারণ মানুষ, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের বিশেষ সাক্ষাৎকার। সঙ্গে ছিলাম আমি সাইফুদ্দিন রবি।